পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যারা আপন দেশে আমি একা বসে আছি ঘাটে একা বসে আছি ঘাটে একা বসে আছি ঘাটে আমার হতাশে কাঁদিছে প্রাণ বসে কাকি দিবাকর বসিল ওই পাটে একা বসে আছি ঘাটে একা বসে আছি ঘাটে অচেনা পথিক পথ পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না বুঝে অচেনা পথিক পথ কোথা হতে এসেছি পাই না খুঁজে আমি অচেনা অচেনা পথিক পথ পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না বুঝে আজ ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় ক্লান্ত ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় ব্যাকুল প্রহর আজ কাটে আমি একা বসে আছি ঘাটে আমি একা বসে আছি ঘাটে আমি আশা আসর দোলনায় কত দোল খেলেছি হাসির মঞ্চে কত গান গেয়েছি আসর দোলনায় কত দোল খেয়েছি হাসির মঞ্চে কত গান গেয়েছি আসর দোলনায় কত দোল খেলেছি হাসির মঞ্চে কত কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছিল কত সুরের মেলা যাদের নিয়ে কত খেলেছি খেলা মিলাইয়েছি কত সুরের মেলা আমার কি হতে কি হয়ে গেল সে কথা চলে গেল কি হতে কি হয়ে গেল এ কথা চলে গেল কি হতে কি হয়ে গেল কে
কথা চলে গেল সারা পাইনা মাথা উঠে আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। একদিন যাদের স্মরণে এদের সহিত আকুল, কোথায় সেই কবিগুরু রাজেন্দ্র নকুল, যাদের স্মরণে এদের সহিত আকুল, কোথায় সেই কবিগুরু রাজেন্দ্র নকুল, কালের খেওয়ায় কে কোথায় চলে গেল হায়, কোথা সেই প্রাণের কবি নিশিয়ার বিজয়, কালের খেয়ায় কে কোথা চলে গেল হায়, কোথায় সেই প্রাণের কবি নিশিয়ার বিজয়। কালের খেওয়ায় কে কোথায় চলে গেল হায়, কোথায় সেই প্রাণের কবি নিশিয়ার বিজয়, সারিয়া কবির মেলা সকালে ভাষায় ভেলা, সারিয়া কবির মেলা সকালে ভাষায় ভেলা, ওরে সারিয়া কবির মেলা সকালে ভাষায় ভেলা, রসিক চলিয়া গেল মোটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। কোথা থেকে কারা এসেছিল, কোথায় কে চলে গেল, যাদের নিয়ে এসেছিলাম এক এক করে সবাই কোথায় হারিয়ে গেল, তাই না? পিছন ফিরে চেয়ে দেখি সাথী কেউ নাই। আমি আমার ছোটবেলায় যাদের গান শুনেছি, প্রয়াত শ্রদ্ধেয় বাবু রসিকলাল সরকার, যার সঙ্গে আমি গান করেছি, 100 বছরের কাছাকাছি বয়সে তার লীলার দেশ সেরে আপন দেশে গমন করেছেন বাবু, প্রয়াত বাবু অমূল্য রতন সরকার। কত যে ভালো মানুষ ছিল। আমার সাথে গান হলো, অত বড় সরকার আমার বলছে কি, শিশির তুই জবাব দে, আমি প্রশ্ন করি। আমি বললাম, আমি আমার মায়ের পেটে আসবো কিনা তার খবর নাই, তার আগের থেকে আপনি গান করেন। এই মানুষ শোনে আমি জবাব দিতে যে উঠবানি, সবাই চলে যাবেন। কয় যে তাহলে এইরকম কিছু প্রশ্ন করিস আমার বাসাইস। উনি জানে না কি তাই কম, তো সব জানত, তবুও নিজের দীনতা স্বীকার করে। যে যত বড় হয় সে তত ছোট হতে চায়। এই করোনার মধ্যে উনি চলে গেলেন। অনেকে কয় করোনায় মারা গেছে, না না না, অত বড় সাধক কোন ভাবে যাবে সেটা তার ক্ষেত্র তৈরি হয়ে যায়। মানুষে ভাবে কি জানো, বড় বড় সাধক, কেউ ক্যান্সার হয়ে গেছে, কয় যে ক্যান্সার হয়ে মারা গেছে। আরে না, কার্ডটা নেছে তা তুই কি খবর জানিস, তাই না?
যাদের সঙ্গে আমার আগে যারা দোয়ারকি পত্র ছিল অনেকে এদেশ ছেড়ে চলে গেছেন তার নিজ দেশে। আমার একজন দোয়ারকি ছিল, হারমোনি বাজাতো জীবন, সেও চলে গেল। এখন যারা এরা তো নতুন এই কটা বানানো সলফল দিয়া ভাই হচ্ছে তার সব কটা সল ভালো বাজায় না, এক স্যাংটার মধ্যে ভালো হয়েছে না। আমিও দেখলাম আমার যা বয়স তার থেকে ওকে একটু কম বয়সী বানাই, আমিও মরে গেলাম, ওরা থেকে গেল কি বুড়ো টুর একটা নিয়ে এসে সে আর আগে জ্বালা পড়ি যে শীত পড়ি যে নাড়ার গাদার তলায় সুতি হয়, গোলগনে সুতি হয়, একে নিয়ে তাও শুয়ে চিকমিত হয়ে থা যায়, বুড়ো গুঁড়ো নিয়ে তোর হয় না কি সত্যি কি মা সত্যি না কম। কিন্তু যাদের সঙ্গে চলেছি আজকে তাদের কথা মনে পড়ে, তারা চলে গেল সবাই, একা দাঁড়িয়ে আছে। প্রয়াত বাবু শ্রদ্ধেয় জ্ঞানানন্দ সরকার উনিও বললেন, এই গানটা ওনার গান, বলেন যাদের নিয়ে খেলা করেছিলাম এক এক করে সবাই চলে গেল, আমি কোথা থেকে এসেছিলাম আবার কোথায় চলে যাব। একবার যদি তুমি ভাবো তাহলে আর কিছু থাকে না, সব একাকার হয়ে যায়। কোথায় ছিলাম, কোথায় এলাম, যে কোনো মুহূর্তে তোমার বিদায় নিতে হতে পারে। কেন এত অহংকার করো, কেন এত মানুষের সর্বনাশ করার চেষ্টা করো? গানটুক তো ভালো গাও, মনের মধ্যে এত কুট কেন তোমার? চিরদিন কেউ থাকে নাকি? হ্যাঁ, চলে তো যেতেই হবে, থেকে যাবে। তুমি কি করে গেলে, আমি কি করে গেলাম, এইটুক থেকে যাবে, মানুষে তাই মনে রাখবে। তাই জ্ঞানানন্দ সরকার বললেন, জীবন খাতা পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, আজ কিছু মনে নাই। জীবন খাতার পাতায় সব কথা মনে থাকে, জীবনে কি কি করেছি সব মনে আছে কি? কিছু আছে, কিছু না। তাহলে আমরা যা যা করেছি আমাদের মনে নাই, কিন্তু একজন সব লিখে রেখেছে তুমি কি করেছো জীবনে। আমার জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতা, সবই যেন ভুল, আমি যেন কার হাতে খেলারি পুতুল। উলটিয়া দেখি পাতা, সবই হলো ভুল, আমি যেন কার হাতে খেলার পুতুল। উলটিয়া দেখি পাতা, সবই সবই হলো ভুল, আমি যেন কার হাতে খেলারি পুতুল। বেদনার ঝুলি কাঁধে দিনরাতি বসে কাঁধে, বেদনার ঝুলি কাঁধে দিনরাতি বসে কাঁধে। বেদনা বেদনার ঝুলি কাঁধে দিনরাতি বসে কাঁধে, তোরই বুঝি আসিল ওই ছুটে। আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আজ ভূমিকাতে তারক গোসাই, কাব্য সভাস্থান
বিপক্ষেতে হরিবর শুনেছেন জ্ঞানীজন। হরিবর সভা মাঝে গো বলে গেছে তাই, কি করেছে শ্রী গুরুচাঁদ কহ মোরে তাই। এ জগৎ জীবের কি করেছে কল্যাণ, কেন কহে তবে পতিত পাবন। তারে কেন পতিত পাবন কয়, সে কি করেছে? পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে লিখলেন, পতিতকে যে নাহি তরে কেন পতিত পাবন বলবো তারে, বাধা সবার প্রাণের তারে শ্রীহরিচাঁদ পতিত পাবন, শ্রীধামরা কান্তি নবযুগের আনন্দ ভবন। তিনি পতিতকে তরাইয়ে পতিত পাবন হয়েছিলেন। পতিত ছিল কারা? আমরা, যাদের চারি যুগে ছিল না অধিকার, দেবতাই স্পর্শ করিবার অধিকার ছিল না, যাদের কোনোভাবে শিক্ষা, যাদের শিক্ষার অধিকার ছিল না। আরে যে নির্যাতন গুরুচাঁদ ঠাকুর নিজে সহ্য করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন পদ্মবিলিয়া দশরথের বাড়ি মল্লকান্দি, গোলক কীর্তনিয়ার বাড়ি। সেখান থেকে স্টাডি করে যখন ওরাকান্দি এলেন, সেখানে 2 বছর মুসলমানদের বক্তব্যে পড়াশোনা করেছিলেন। কোনো ব্রাহ্মণ্যবাদী স্কুলে তাকে ভর্তি করা হয়নি। 1846 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। মাত্র 12 বছর বয়সে তাকে বিয়ে করতে হয়েছিল। 1867 সালে তার প্রথম সন্তান শ্রী শশীভূষণ। 1879 সালে তিনি সর্বপ্রথম লগ্নি কারবার করেন, ব্যবসা করেছিলেন। ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কেস করেছিল। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আমার দোষ, বলেন আপনি কর দেন না, ওরাকান্দি এত টাকা আসে। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন ওরাকান্দি যত টাকা, একটা টাকাও আমার না, আমি খাই না, ও সব টাকায় আমার বাবার টাকা। ওর একটা টাকা আমার না, সব আমার বাবার টাকা। এই জন্য ওরাকান্দি যত টাকা আসতো, একটা টাকা গুরুচাঁদ ঠাকুর কোনোদিন খান নাই। সব টাকা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। কিভাবে? 4,500 স্কুল করেছিলেন। 4,500। কোথায় নমশূদ্র সম্মিলন হবে? 1881 সালে দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়িতে প্রথম নমশূদ্র সম্মিলন হয়েছিল। এর আগে নমশূদ্ররা এক জায়গা হয়ে কথা বলতে পারতো না। এই যে আমরা যে অনুষ্ঠানটা করি, অধিকার দিয়েছে কে? গুরুচাঁদ ঠাকুর না আসলে এই অধিকার পাতা নাকি? রাস্তা দিয়ে হাঁটলে যাদের সন্ডাল বলা হতো, রাস্তা দিয়ে হাঁটলে যাদের গলায় ঘটি বেঁধে দেওয়া হতো, রাস্তা দিয়ে হাঁটলে যাদের ঝাঁটা বেঁধে হাঁটতে হতো, এই অনুষ্ঠান করার অধিকার ছিল নাকি তাদের? কি মনে করো? আরে 1906 সালের আগে নমশূদ্র সমাজে কারো চাকরি আছে দেখাও তো আমার। তুমি কৃষ্ণ ভজ, গৌর ভজ, কালী ভজ, আমি কাউকে ছোট করি না, কিন্তু তোমাকে জানতে হবে যে তুমি দুটো অন্ন জোগাড় করবে, সেই জায়গাটা তোমাকে কে তুলে দিয়েছে হাতে? আজকে তোমার ছেলেটা চাকরি করে, কার দয়া? গুরুচাঁদ ঠাকুরের দয়া। আজকে তুমি নমশূদ্র লেখো, কার দয়া? গুরুচাঁদ ঠাকুরের দয়া। আজকে তুমি চাকরির সুযোগ পেয়েছো, যদি বলো বি আর আম্বেদকর সাহেব, হ্যাঁ উনি করেছিলেন অনেক পরে। গুরুচাঁদ ঠাকুর 1846 সালে জন্ম, আর বি আর আম্বেদকর সাহেবের জন্ম 1891। 45 থেকে 46 বছরে ছোট ছিলেন আম্বেদকর সাহেব। গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন শেষ, তারপরে আম্বেদকরের সূচনা। মূল ঘটনাগুলো জানো। এই জন্য গুরুচাঁদ ঠাকুরকে কোনোভাবে তুমি যে ধর্মের, মানে যদি
অনুন্নত সম্প্রদায়ের মানুষ হও, কোনোভাবে তাকে বলতে তুমি পারো না। এট ফার্স্ট নমশূদ্রদের মধ্যে প্রথম যিনি চাকরি পান তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। এর আগে কোনো নমশূদ্রের চাকরি নাই। এখন তো ভারতবর্ষের কেন, আমেরিকা, ফ্রান্স, জাপান, রাশিয়া, ইংল্যান্ড, জার্মান, অস্ট্রেলিয়া, কোথায় নমশূদ্র নাই? ঠিক বলছি তো? সব জায়গায় চাকরি। কিন্তু প্রথম চাকরি কে জানো? শশীভূষণ ঠাকুর। নমশূদ্র সমাজের প্রথম 3 জন বিলেতে যান, তার মধ্যে ওরাকান্দি ঠাকুর বাড়ির 2 জন। কারণ গুরুচাঁদ ঠাকুর নিজের শিখিয়েছিলেন, নিজের শিক্ষা দিয়ে জগৎকে জানিয়েছিলেন। ভাবো ভাবো, প্রমথরঞ্জন ঠাকুরকে ব্যারিস্টারি পাশ করালেন কেন? গুরুচাঁদ ঠাকুর জানতেন আইন সম্বন্ধে না জানলে এই জাতিকে উদ্ধার করা যাবে না। আইনজ্ঞ হও, এদেরকে কিভাবে উদ্ধার করা যায় তাই দেখো। একটা কথা জানা আছে কি? গুরুচাঁদ ঠাকুরের মাজার সমান চুল ছিল, জানা আছে? হাত তো লোকে কে জানো? গুরুচাঁদ ঠাকুরের যে ছবিটা দেখো না, যে ছবিটা দেখা যায় না, এই ছবিটা পরের ছবি। প্রথমে গুরুচাঁদ ঠাকুরের মাজা পর্যন্ত চুল ছিল, উনি পরবর্তীতে চুল কেটে ফেললেন। কেন? উনি দেখলো এই চুল নিয়ে দাড়ি নিয়ে যদি মহোৎসবে যায়, তখন এই উন্নত সম্প্রদায় মানে যারা একটু উচ্চ শ্রেণীর, এরা এদেরকে ঘৃণার চোখে দেখতে আরম্ভ করলো। ঠাকুর ভাবলেন এইভাবে চললে হবে না, সাধু হতে গেলে তো মনে সাধু হওয়া দরকার। মন যদি সাধু না হয় বেশে কি হবে? তাহলে আমি নিজে জগৎকে দেখাবো। নিজে চুল কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, জগৎকে দেখালেন। নিজে ভালো ড্রেস পরলেন, কলকাতা থেকে 500 টাকা ড্রেস কিনে নিলেন, নিজে ভালো ড্রেস পরে রাস্তা দিয়ে চলতেন, সবাইকে দেখাতেন সাধুত্ব মনে রাখো, মাধুর্য মনে রাখো, ঐশ্বর্য বাইরে রাখো, নইলে তোমাদের সমাজে কেউ মান্যতা দেবে না। এটা ভাবো। তার সেই শেষ গতির দিকে যায় জ্ঞানানন্দ সরকার। সেইখান তখনকার দিনে সেই সময়ের গান লিখেছেন। ও ও আমি কোন পথ দিয়ে ওরে কোথায় এলাম রে, চোখে চোখে যায় না কিছু, যায় না কিছু দেখা। ওরে আধার রাতে কাঁদি পথে রে, ওরে সাথে কেউ নাই আমি একা। আপনার জীবন পথটাকে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন কখন জানেন? আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, দেখবেন কি একা একা বসে থাকবেন, একজন মানুষও আপনার কাছে যাবে না। একদম সত্য কথা। আপনি দেখবেন কেন জানো? একটা ইয়ং ছেলে যাবে না, জানেও বুড়োর দ্বারে কথা কইলাম নাই। পরিবারের কেউ জানবে না, জানবে যে ওখানে গেলে কিছু নাই। এখন খালি বুড়ো বসে খায় আর খায়, আর কোনো কাজ নাই। যত সময় আপনার কর্ম আছে তত সময় আপনার সাথে আলোচনা, কর্ম শেষ হয়ে গেলে আর কেউ খবর নেই। অনাদিবাবু তাই বললেন, এখন আমি একা। এখন দেখলাম এই ছিল কি আমার ভাগ্যে লেখা। হরিবল 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 হরিবল। চলবার পথ মর গিয়াছে খোরাইয়া রে, ওই যে সেই না নদী ও কিনারে।
একেতে মোর আধার রাতি রে ও রে ওরে তাতে অন্ধ দুই মোর আখি শ্রান্ত মনে ক্লান্ত দেহেরে ও বান্ধ তোমার আজ ডাকি আমি ছিলাম বাকি ওরে হলাম বাকি সম্বলবিহীন রে ও দয়াল খুঁজি ফিরি ও তোমারে আরে মাঝি পার করো আমারে আমি সারা জীবন করলাম ভিক্ষা রে ওরে কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি আমায় কেউ দিল না কানা করি রে হারে পেলাম মিঠে করা বলি আমি সারা জীবন করলাম ভিক্ষা রে ওরে কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি আমায় কেউ দিল না কানা করি রে ওরে পেলাম মিঠে করা বলি ও যদি কুড়াইতাম এই ভক্তের ধুলি হরিবল 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 জয় হরিবল ওরে যদি কুড়াইতাম ওরে এই ভক্তের ধুলি হরিবল 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 ওরে বুঝি নাই মহাজন হয়তো তোমার চরণ পেতাম রে আজ আমি বঞ্চিত হলাম সে সম্ভারে আরে মাঝি পার করো আমারে ও জ্ঞান অনাদি কয় অনাদি কয়
অনদি কই পরাণ প্রিয় রে আজ আমি তোমারে কি কব ওরে তুমি নাকি দয়াল মাঝি রে শুনিনি কটের বান্ধব আমি এপার কি ওপারে যাব হরিবল 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 আমার পাড়া ফারে দরকার নাই যেখানেতে থাকো তুমি রে ও দয়াল রেখো তোমার চরণের ধারে আরে মাঝি পার করয়া ও মনাই সোয়াকা জামায়াকা তার করে ছকি যেদিন মহাজনে জবাব নেবে হিসাব দিবা কি চেয়ে দেখলে ও মন ভোলা এ মানব জীবনে এমন একটা দিন আসবে ঘনাইয়ে কেউ থাকবে না সন্নিধানে সেদিন একা একা যাত্রা দেবে গো সাথী কেহ নাই সেদিন তুমি বুঝবে বন্ধু কি করে সরে ভাই আরে অন্তিম কালে পথের সম্বল সবই পড়ে রবে যদি কোনোদিন সাধু গুরু মহাজনের সঙ্গ তোমার হবে এই মহাজনের চরণ ধুলি হবে পারের করি একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বল হরি বল অন্তিম কালে হইবে তোমার এই পথের সম্বল তাই বলি মন সময় থাকতে একবার বলো হরি বল আজ আমি ভূমিকাতে শ্রীকৃষ্ণ ধর্ম সভার গায়ে আরে বিপক্ষেতে নারদ মুনি আপনারা শুনেছেন সবাই যেভাবেতে প্রশ্নপত্র করে গেছে দান আমি এক এক করে ধরে ধরে তাহার দেব সমাধান বলল লক্ষ লক্ষ মানুষ মেরে কি ধর্ম তুমি দিলে শ্মশান ভূমি তৈরি করে তুমি কেন যুক্তি দিলে মানুষ বলে কাদের ভাবনারোধ বলো দেখি তাই মানুষ হতে গেলে শুধু আকারগত মানুষ কিন্তু নয় আকারে মানুষ চরিত্রগত দিক থেকে হচ্ছে পশুর ন্যায় এই জন্য মানুষ বলে সবাইকে কি বলো জগতে ধরা যায় আরে জন্মিয়া যার না থাকে মান না থাকে যার হুশ বলো দেখি শুধু দেহ থাকলে কি বলা যায় মানুষ ওই যে কৌরব পক্ষে ছিল যারা ওরা কোনটা মানুষের পরে যদি মানুষ হয় দ্রৌপদীকে উরুতে বসাতে পারে একটা রজশালায় ছিল দ্রৌপদী আজকে উরুতে বসালো মাও যেমন সাও তেমন কোনটা ভালো ছিল দ্রৌপদী তখন দৌড়াইয়ে দরজার কাছে যায় ঘরের দরজায় খিল দিয়েছিল ওই গান্ধারী মাতায় দরজায় গিয়ে দ্রৌপদী দেখো বারে বারে ধাক্কা মারে ও মা আমি তোমার বৌমা মাগো দরজা খুলে নাও ঘরে আমি তোমার মেয়ের মতো মাগো
দেখো তোমার ছেলেরা কি করে, ওই লোক সমাজের ভিতরে এরা আমার বিবস্ত্র করতে ধরে, চুলির মুঠি ধরে আমার দেখো মা করে অপমান। তুমিও নারী আমিও নারী, এতে হয় দুজনের অপমান। কত কান্না কেঁদেছিল দ্রৌপদী, গান্ধারী না শুনিল, ঘরের দরজা আটকাইয়া কিন্তু সেদিনই বসেছিল। এরা চুলির মুঠি ধরে গান্ধারীকে সবাই নিয়ে যায়, বস্ত্র ধরে টানে মেরেছে, তো মিথ্যা কথা নয়। ওনারও তুমি তো লেকচার মারো, সেই দিন যদি আমি না থাকতাম, কাপড় যদি আমি না দিতাম, পরিস্থিতি কি হতো? একে মানুষ বলে বলা যায় নাকি? এই জন্য অর্জুনকে কইছি, ও মানসির জাত না, ও মারিয়ে দে, ও মারিয়ে দে, এই দেশেরও কাজ নাই, ও মারিয়ে দিয়ে দেশ সোয়া খোয়া। এই জন্য ওরা কেউ মানুষ নয়, বলি সবাধারে আমি আগাছা মেরে ধর্ম সংস্থাপন করেছি চরাচরে। অন্তর দিয়ে ভেবে দেখো এটা ধর্মযুদ্ধ হয়। আরে কৌরব পক্ষে যারা ছিল তারা অধর্ম পক্ষ রয়, অধর্ম আর ধর্ম পক্ষের দেখো হয়েছে লড়াই, অধর্ম পক্ষ শেষ হয়েছে দেখো ধর্মের হয়েছে জয়। এইবার বলো যুধিষ্ঠিররা কেন বেঁচে গেল? তারা প্রকৃত ভক্ত ছিল, তাই রিহাই পেয়ে গেল। প্রত্যেকটা কর্মের ভিতরে যুধিষ্ঠিরের আমি সদা রই, আমি বিনে যুধিষ্ঠিরের আর কিছু নাই বই। একদিন নারদ, তোমার জানায় আছে, মিথ্যা কথা নয়, নারদ আমারে বলল ওই পক্ষে তুমি যাও কেন পাও আমায়? আমি বললাম নারদ কথা নিবা, কেন যাই ওদের ধারে? আমি 3খানা মালা দিলাম আজি তোমার হাতে ধরে, একটা উত্তম মালা, মধ্যম মালা, একটা অধম মালা হলো। এই 3টে মালা নিয়ে তাড়াতাড়ি তোমার যাওয়া কিন্তু ভালো। এই 3 মালা নিয়ে তাড়াতাড়ি তুমি দুর্যোধনের কাছে যাবে। দুর্যোধনের কাছে গিয়ে প্রথম তুমি জিজ্ঞাসা করিবে, উত্তম কোনজন বলো দুর্যোধন, জানিবারে চাই। দেখো উত্তম অধম মধ্যমের কি দেয় সে পরিচয়। মালা নিয়ে দুর্যোধনের কাছে নারদ গেল, নারদ গিয়ে দুর্যোধনের কাছে কহিতে লাগিল, আরো আসতে আমার কথা শুনতে ভক্তের অসুবিধা হয়, যেন কথাগুলো তারা পরিষ্কার পরিষ্কার ভাবে বুঝে লয়। বোঝা যাচ্ছে কি? সমস্যা নাই তো? ভালো ভালো ভালো, তাতে আমার কি আনন্দ হয়। খালি বাজনা শুনলে কি কাজ হবে? কথা শোনা চাই নাকি? ভালো রে গা, সুর একটু জোরে দে। বিয়ে করিস নাই, আরো বল গেল কোন জায়গায় তোর? শালা এখনো সিরিক দিলি মাইক কাঁপিয়ে যায়, টেয়ার পাস? চলো মাইয়ে 3 4 টেয়ার পাস? হ্যাঁ নাকি? অগিতে জোর বেশি আছে না নাকি? এখনো বুড়ো গেল, শালা 50 বছর হয়ে গেল, এখনো মানে সেটা শরীরে একটা মানে ভাব কি ভাঙিয়ে ফেলাই মতো। শালা বসে না বলদের তো। হরিবল হরিবল হরিবল, উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। আরে যা ধরে রাখলে মানুষ উজ্জীবিত রবে, তাই না ধরে রাখলে বল দেখি আর কিথার থেকে জোরে কথা কবে। প্রত্যেক দিন 4-5 ঘন্টা গান গাইতে হয়। কালকে ভোর 4টের সময় বাড়ি এসে মাত্র 3 ঘন্টা ঘুমাই। শরীরে কোনো দুর্বলতা নাই, নাই নাই। ভক্ত দেখলে আনন্দ পাই কি বোঝে? আর ইয়ং গুঁড়ো গারা এখনো বয়স ধরা, সুর দিবি মোটে ভাষা চাপিয়ে, বোঝে না। শালা সেগা ফাঁকি সুর দিতে পারে না, তাও ভাষা ট্যাকট্যাক করে কথা কোষ কথা কোষ, বোঝে না বলদের দল।
এখন যদি সুর চাপিয়ে দিস ভবিষ্যতে করবি কি কি এখন খোলা রাখবি। হ্যাঁ কথা বুঝিস? হরিবল হরিবল। এইবার নারদ তখন মালা নিয়ে দুর্যোধনের কাছে গেল। নারদ গিয়ে দুর্যোধনকে তখন কহিতে লাগিল, শোনো দুর্যোধন, আমার বচন তোমারে জানাই, এই যে আমার হাতে তিনখানি মালা দেখিবারে পাই, উত্তম মধ্যম অধম মালা দেখো আমার হাতে আছে, উত্তম কোনজন এই জগতে তুমি বলো আমার কাছে। দুর্যোধন বলে, আমি রাজা, আমার উপরে কেউ নাই, ওই উত্তম মালা পরাইয়ে দাও তুমি আমারও গলায়। নারদ বলে, তাহলে মধ্যমকে বলো দেখি মরে। দুর্যোধন বলে, মধ্যম হয় মন্ত্রী সরাসরে, রাজার পরে মন্ত্রী মধ্যম, আমার মামা মধ্যম হয়, ওই মধ্যম মালা পরাইয়ে দাও আমার শকুনি মামার গলায়। বলে, অধম কোনজন বলো দেখি। দুর্যোধন ভাবে মনে মনে, শালা অধম বললে ক্যানজালা বাঁধবে নি, যাবানি কোনখানে। বলে, যেটারে কব যে অধম, ওইটি এসে আমার সাথে ক্যানজাল বাঁধাবে। অধম কারে কই? এর মধ্যে দেখে যে রাস্তা দিয়ে পায়খানা পরিষ্কার করতে করতে ওই যে মেথর জাতি যায়। দুর্যোধন বলে, পেয়েছি একজন, শোনো নারদে গোসাই, ওই যে দেখো মেথর জাতি, ওরা জগতে ও অধম হয়, ওরে পরের পায়খানা পরিষ্কার করিয়ে সারাদিন বেড়ায়। মেথর রাস্তা থেকে কথা শুনে দাঁড়াইয়া গেল, ক্রোধান্বিত হয়ে দুর্যোধনকে কহিতে লাগিল, দুর্যোধন, পায়খানা পরিষ্কার করলি ছোট জাত হয়, তাই তারা অধম হয়? তুই যখন ছোটবেলায় জন্মেছিস তোর মা তোর হাগা কয়বার ধরিছে? ও আমার দিক না তাকাইয়ে মালা তুই তোর মায়ের দিকে যা। দুর্যোধন কয় যে শালা মেথরেও যা ঘাই দেশে আরে শীত করে বেলাইছে। কয় যে নারদ, তো মালা দিয়ে দরকার নাই, তুই বাড়ি যা, ও মীমাংসা আমার দ্বারা হবে না। এইবার গোবিন্দ ডাক দিয়ে বলে, নারদ আমার কথা লও, মালা নিয়ে তুমি তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কাছে যাও। মালা নিয়ে যুধিষ্ঠিরের কাছে যখন দাঁড়ালো, বলে, যুধিষ্ঠির জগতে উত্তমকে আমার কাছে বলো। যুধিষ্ঠির বলে, কে বা উত্তম তুমি ভালো জানো, আমার কাছে কেন আসো, তুমি তো তারে চেনো। তোমার বিনা যন্ত্রে সদা গায়ে কৃষ্ণ গুণগান, কৃষ্ণ ছাড়া শ্রেষ্ঠ কেহ নয় এ ভুবন। আমার প্রাণ গোবিন্দ এই জগতের সর্ব উত্তম হলো, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বলে, উত্তম আমার প্রাণ গোবিন্দ, তার উপরে কেউ নাই। বলে, মধ্যমকে বলো দেখি শনিবারে চাই। যুধিষ্ঠির বলে, মধ্যমকে বলি তোমার ধারে, ওই মালা কাউরে না দিয়ে নেও নিজের গলার পরে, ওই মালা তুমি পরো, ওই মধ্যম মালার অধিকারী তুমি। বলে, আমি পরবো কেন, আমি তোর মন্ত্রী না? ওই দুর্যোধন যা কইছে। বলে, না না, ও যা কইছে ভুল, শোনো আসল মূল। ভগবানের পরে মধ্যম একমাত্র তারই ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত সারা জগতে তারপরে কেউ নাই। সে গাছতলায়ও থাকলে মধ্যম হতে পারে, যদি সদা সর্বদা কৃষ্ণ গুণাগুণ গায়ে তার ধরে। এই জন্য কৃষ্ণের পরে মধ্যম মালা কৃষ্ণ ভক্ত পাবে, একবার হরি ভক্ত প্রেমানন্দে হরি গুণ গাবে। বলে, অধম কে বা বিচার করো। তোমার দুটো শুনে ভালো লাগলো, কৃষ্ণ উত্তম, কৃষ্ণ ভক্ত মধ্যম। আচ্ছা তাহলে অধমকে? বললো, শোনো শোনো অধমকে বা বলি তোমার ঠাই। এইবার অধম মালা খানি পরাইয়ে দাও আমারই গলায়, জগতে আমার মতো নাই অধম গো। এই
অধরে কখনো গাই নাই কৃষ্ণ গুণগান, এই চরণ সাধু সঙ্গে যাই নাই কখন। আমার এই দেহতে কোনদিন নিনাই হরি ভক্তের ধুলি, একবারে প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল। তাহলে আমার মতো অধম জগতে গো নারদার তো কেহ নয়। নারদ বলে ধন্য ধন্য তুমি যুধিষ্ঠির গোসাই। আরে নিজে যারে বড় বলে বড় সে তো নয়, লোকে যারে বড় বলে বড় সে তো হয়। একদিন তোমার নাম স্বর্ণ অক্ষরে জগতে লেখা রবে, তুমি ধর্মরাজ যুধিষ্ঠির মনে রাখবে বিশ্ব সভায়। এই জন্য বলি নারদ ঋষি আমি ওদের দলে হই, পাণ্ডবরা সেই ধর্ম পক্ষে তাদের কথা। তাহলে তোমার কথার জবাব কথায় কথায় দিলাম আমি সারি, প্রথমবারে এ পর্যন্ত দেব পালা চাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব মোর কবির কল্পনা। প্রথমবারে এ পর্যন্ত যাই ক্ষান্ত করি, এদিকে আছে যত ভক্ত নর নারী, তবে আর বেশি কথার দরকার নাই। এ পর্যন্ত ভাবের পালা ছেড়ে দিয়ে যাই, এদিকে আছে যত ভক্তগণ বন্দনা করি যাই সবারই চরণ। ভক্ত এই পর্যন্ত প্রথমবারে ভাব ক্ষান্ত হলো। জয় জয় হরি গুরু চাঁদ নিতাই গৌর রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।